আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঝলমলে একটু রোদের অপেক্ষা করছিলাম কয়েকদিন ধরে, যে ঘরদোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করার বিষয় আছে, যেহেতু সামনে কোরবানির ঈদ চলে এসেছে। যদিও আমরা কোরবানির ঈদটা ঢাকায় করি না, গ্রামেই করে থাকি, তারপরে নিজের ঘর বলে কথা যেখানে আছি সেটাই একটু পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্নতা করব। তো আজকে 3টা বেডরুম ডিপ ক্লিন করব, সেই সাথে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিব। তো একটা একটা রুম আমি পরিষ্কার করে নিচ্ছি। বৃষ্টির দিনে আসলে ভারী কাজগুলো করতে একটু আলসেমি কাজ করে, মন চায় শুধু মজার মজার রান্না করি, খাই আর ঘুমাই। রৌদ্র উজ্জ্বল দিনে যদিও একটু গরমটা বেশি লাগে, তারপরও কাজ করতে একটা এক্সট্রা এনার্জি পাওয়া যায়, অনেক বেশি ভালো লাগে। সব কিছু ধুলেও তার সাথে সাথে শুকিয়ে যায়, এই বিষয়টাই সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমি 3টা বেডরুম আজকে ডিপ ক্লিন করে নিচ্ছি। প্রথমে আমি সেকেন্ড বেডরুমটা ধরেছি। নর্মালি আমি প্রতি সপ্তাহে যেদিন চাদর চেঞ্জ করি সেদিন ফ্যানটা ক্লিন করে ফেলি বা ওয়ালগুলো ঝেড়ে ফেলি, যতটুকু সম্ভব একেবারে পরিষ্কার রাখার চেষ্টা করি। তারপরে দেখা যাচ্ছে ডিপ ক্লিনিংয়ের একটা বিষয় আছে, তো আজকে সব কিছু সরিয়ে যতটুকু সম্ভব একেবারে ডিপ ক্লিন করে নিব, ইঞ্চি ইঞ্চি করে। তো ওয়ালের ঝোলগুলাও ধুলোবালিগুলাও আমি ঝেড়ে নিয়েছি। তারপর যে ভারী ময়লাগুলো বের হয়েছে এগুলো আগে ঝাড় দিয়ে ফেলে দিব, আর এটাই হচ্ছে গুছিয়ে কাজ করার একটা টিপস। তারপর চাদর তুলে ফার্নিচারগুলো ক্লিন করব, নতুন চাদর বিছাবো, সব কিছু গুছিয়ে নিব। তারপর আরও একবার ঝাড় দিয়ে গোটা মোছা হবে। তবে ঘরটা আমি আসলে মুছি না, এটা হেল্পিং হ্যান্ড দিয়ে মোছাই। একজন আপু জিজ্ঞেস করেছিলেন আমি সব কাজ একা হাতে করি কিনা। আসলে সংসারের সব কাজ আমি একা হাতে করি, তবে ঘরটা আসলে মুছতে পারি না, যেহেতু আমার সিজারিয়ান বেবি। তো ঘর মোছাটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মোছাটা আমার কাছে একদমই পরিষ্কার মনে হয় না। তো যার কারণে আমি হেল্পিং হ্যান্ড দিয়ে মোছাই। একজন পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করা মানুষকে কিন্তু অবশ্যই নোংরা ধরতে হবে, তা না হলে কখনোই সে পরিষ্কার মানুষ হতে পারে না। মানুষের উপর চলা আর জোর কাটানোকে কিন্তু পরিষ্কার বলে না, নিজেকে আগে তা করতে হয়, জানতে হয়। বাহিরের দেশগুলোতে সবাই যার যার কাজ একা করে, কয়জনের সামর্থ্য তাকে লোক রেখে কাজ করানোর। এই দেশে যারা আরাম করে গিয়েছে তারাও কিন্তু বাহিরের দেশে গিয়ে সব কাজ নিজে করছে। তাই নিজের ঘরের কাজে কোনো ছোট হওয়া নেই, সব কাজই জানতে হয়। আলহামদুলিল্লাহ আমি আমার বেশিরভাগ কাজ নিজেই করি। তবে এটাও ঠিক, সব কাজ একা করা সম্ভব নয়, মানুষের শরীর বলে একটা কথা আছে। কিন্তু মানুষ চালাতে হলে তাদের সাথে থেকেও আপনাকে কাজে হাত লাগাতে হবে, কারণ ওরা আপনার মতন করে কিছুই করবে না। আর তাই যার যায় আছে, যতটুকুন আছে, যে সামর্থ্য আছে সেইটুকুর মধ্য থেকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলুন, দেখবেন মানসিক স্বস্তি পাবেন। ছোট ছোট পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাসই আপনার ঘরের বড় পরিবর্তন নিয়ে আসে। আর পরিষ্কার ঘর মানে ইতিবাচক শক্তিতে ভরা একটি পরিবেশ। অগোছালো ঘর যেমন মনকে ক্লান্ত করে দেয়, তেমনি গুছানো ঘর দেয় মনকে অনেক বেশি স্বস্তি। আর তাই নিজের ঘরকে ভালোবাসুন, যত্ন নিন, এটাই আপনার ছোট্ট পৃথিবী। এই মুহূর্তে যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কাজগুলো যদি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাসায় ছোট ছোট বাচ্চা থাকলে ওয়াল পরিষ্কার রাখাটা খুবই টাফ, তবে তুলনামূলকভাবে আমার বাচ্চারা খুবই কম দাগ করে। দেখা যায় অনেক বাচ্চারা আবার ওয়ালের মধ্যে লেখাপড়া করতে আসে, তো আসলে এটা শেখাতে হয়, অভ্যাসে করে তুলতে হয় আর কি। এটা তাদেরকে বুঝিয়ে বলতে হয় যে ওয়ালে লিখতে নেই বা ওয়ালে কোনো কিছু লাগাতে নেই। তো আমার বাচ্চারাও করে, খুবই তুলনামূলকভাবে কম আর কি। তো এই ওয়ালটাতে এই জায়গায় মোটামুটি দাগ করে তারা, যেহেতু এটা কমন একটা জায়গা আর ওয়ালের কালারটা লাইট কালারের মধ্যে। তো হাতের ছাপ পরে, আবার এখানে যেহেতু সোহার ড্রেসিং টেবিলটা আছে, তো সে সাজুগুজু শিখতে চাচ্ছে, প্র্যাকটিস করে, আবার একটু মেহেদি দেয়, দেখা যায় দাগ লাগে, হাতের ছাপটা বেশি পড়ে আর কি, যে ছোটো বাবুর হাতের ছাপ। তো এভাবে 2-3 দিন পর পর একটু সাবান দিয়ে কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে নিলে হয়ে যায়, যেহেতু অয়েল পেন্ট। তো খুব সহজে দাগগুলা কিন্তু মুছে নিলে উঠে পড়ে, আবারও নতুনের মতো হয়ে যায়। সেকেন্ড বেডরুমটা গুছিয়ে নেওয়ার পর এবার থার্ড বেডরুমটা গুছিয়ে নিয়েছি। উপরে ফ্যান পরিষ্কার করেছি, ওয়ালগুলো ঝেড়ে নিয়েছি শুকনো অবস্থায়। তারপর যেখানে যেখানে মনে হয়েছে একটু মুছে নেওয়া দরকার, ভেজা কাপড় দিয়ে সাবান পানি দিয়ে সেখানে মুছে নিয়েছি। তারপর চাদরটা তুলে সব শেষে নতুন চাদর বিছিয়ে বের হয়েছি।
এবার চলে এসেছি মাস্টার বেডরুমে। এই রুমের ঝুলগুলাও ঝেড়ে নিচ্ছি, তারপর ওয়ালগুলো ঝেড়ে নিবে। এই বেডরুমে যেহেতু জানালাটা আমি সব সময় খোলা রাখি, দেখা যায় ধুলোবালির সংখ্যাটা একটু বেশি পড়ে। তারপরে চাদর চেঞ্জ করার দিনে আমি মোটামুটি পরিষ্কার করি, তবে এইভাবে খুব ভালোভাবে কিন্তু ডিপ ক্লিন করাটা হয়ে ওঠে না আর কি। তো আজকে এই যে ডিজাইনটা, এটার মধ্যে অনেক ধুলো আটকে থাকে, এগুলো পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওতে আপুদের নাম বললে, আপুদের কমেন্ট পড়লে আপনারা খুব খুশি হন। আবার যদি কোনো কারণে কমেন্ট মিস হয়ে যায়, পড়তে না পারি কোনো কারণে, তখন আবার আমার উপর অভিমান করেন, সেটাও আমি বুঝি। আসলে আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসেন এবং ভালো লাগা থেকে, ভালোবাসা থেকে পছন্দ করে আমার ভিডিওগুলো দেখেন। আর আমিও কিন্তু আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি। সেই জায়গা থেকে আমারও তো একটা দায়িত্ব থাকে যে আপনাদের কথা রাখাটা। অনেক আপুরাই কমেন্টে বলেন যে আপু আমার নামটা একটু ভিডিওতে নিও বা আমার কমেন্টটা একটু পড়িও। তো আসলে চেষ্টা থাকে ভিডিওতে কমেন্ট পড়ার জন্য, তবে এক ভিডিওতে তো আর সব কমেন্ট পড়া সম্ভব হয় না। এমন ভিডিও কিন্তু সবাই আবার পছন্দ নাও করতে পারে, সেটাও মাথায় রাখতে হয়। তো চেষ্টা থাকে এক দুটো কমেন্ট ভিডিওতে পড়ার জন্য। তো আজকের ভিডিওতেও এমন দু একজন আপুর কমেন্ট পড়বো। আরাফ মানাপ আইডি থেকে আপু লিখেছেন, আপু তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, কিন্তু তুমি ডেইলি ভিডিও দাও না, এটাই ভালো লাগে না। তোমার লাইফস্টাইল ব্লগ আমার কাছে অনেক ভালো লাগে, আমার সংসারের সাথে অনেকটাই মিলে এবং আমার নামও মুক্তা। তো আপুটার বাড়ি হচ্ছে নরসিংদী আর আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, এমনটাই আপু বলেছিলেন। তো অসংখ্য ধন্যবাদ আপু, নরসিংদী থেকে আমার ভিডিও দেখে আমাকে সুন্দর একটা কমেন্ট করার জন্য। আশা করি এভাবেই সবসময় আমার পাশে থাকবেন। শারমিন তাসনিম আইডি থেকে শারমিন আপু লিখেছেন, প্রিয় আপু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। প্লিজ রিপ্লাই দিও আর নেক্সট ভিডিওতে আমার নামটা নিও প্লিজ। তো আপু রিকোয়েস্ট করেছিলেন আপুর নামটা নেওয়ার জন্য। এই তো শারমিন আপু, আপনার সুন্দর নামটা এবং কমেন্টটা আমি ভিডিওতে পড়ে নিয়েছি। ঘরে যেদিন ডিপ ক্লিনিংয়ের কাজ করা হয় সেদিন দুপুরের রান্নাতে অনেকটা দেরি হয়ে যায়। তো আমি চেষ্টা করি যেদিন ডিপ ক্লিনিংয়ের কাজ করব তার আগের দিন রাত্রে সেদিনকার দুপুরের রান্নাটা করে রাখতে। তো আজ যেহেতু কোনো প্ল্যান ছাড়াই আমি রোদ দেখে ডিপ ক্লিনিংয়ের কাজ শুরু করে দিয়েছি, রান্না বান্নাতে একটু দেরি হয়ে গিয়েছে। অবশ্য আমি সকালে নাস্তার পর্ব শেষে যা যা দুপুরে রান্না করব সব কিছু কেটে কুটে ধুয়ে একেবারে ঢেকে রেখে গিয়েছিলাম, জাস্ট এসে রান্নাটা যেন করলে হয়। আমি জানতাম একটু দেরি হবে। আর আমার একটা অভ্যাস, সকালে ঘুম থেকে উঠে নাস্তার প্রিপারেশনটা অর্ধেক করে তারপর দুপুরে যা যা রান্না করবো সবকিছু কেটে কুটে দুই এক সাইডে রেখে তারপর সকালের নাস্তাটা তৈরি করি। আজও তাই করেছি, কোনো প্ল্যান ছাড়াই আবার পরবর্তীতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটা শুরু করে দিয়েছিলাম। তো ওইদিকে ওই কাজগুলো শেষ, এবার ভালোভাবে হাত মুখ ধুয়ে এসে দুপুরে রান্নাটা করে নিচ্ছি। আজকে রান্নার আইটেমটাও একটু বেশি ছিল, শুটকি দিয়ে বেগুন রান্না করেছিলাম, ওটা আর আজকে আপনাদেরকে দেখাবো না। ভাতটাও রান্না করে নিয়েছি। এবার এক চুলায় ব্রয়লার মুরগি বোনা করছি আর এক চুলায় হচ্ছে সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করছি। আমার রান্নার জীবনে এই প্রথমবার সজনে ডাঁটা রান্না করছি, ডাল দিয়ে খুব যত্ন সহকারে রান্না করেছিলাম। পরবর্তীতে কি হয়েছে সেই গল্পটাই বলছি। গতকালকে সোহার বাবা জিজ্ঞেস করেছিল সজনে ডাঁটা আনবে কিনা, তবে এর আগে কোনো সময় বাসায় এই সবজিটা কেনা হয়নি। তো আমি বলেছিলাম 500 গ্রাম নিয়ে আসো, বেশি করে আনিও না, দেখি আগে খেয়ে কেমন লাগে, ভালো লাগলে পরবর্তীতে আবার নিয়ে আসিও। মসুরের ডাল দিয়ে সজনে ডাঁটা রান্না করার পর এত বেশি কালারটা সুন্দর এসেছে, এত বেশি লোভনীয় লাগছিল দেখতে, সাথে সাথে আমি সবার আগে খেতে বসে গিয়েছি। তবে আমার কাছে একটু ভালো লাগেনি ফ্লেভারটা, কোনো সময় মনে হয় আর খেতে পারবো না। পরবর্তীতে সোহা সিয়াম যখন স্কুল থেকে এসেছে তাদেরকে দিয়েছি। তো জিজ্ঞেস করেছি এই সবজিটা কি, নাম বলেছি, খুব পাম্পটি দিয়েছিলাম যে আমার কাছে খুব ভালো লেগেছে, খুবই মজা, খেয়ে দেখো। তো পরবর্তীতে তারাও আর খেতে চায়নি, তাদের কাছেও নাকি ফ্লেভারটা ভালো লাগেনি। আমি আগে আমার কাছে কেমন লেগেছে সেটা স্বীকার করিনি, দেখলাম যে বাচ্চারা খায় কিনা, তাদের কাছে ভালো লাগে কিনা। পরবর্তীতে সোহার বাবা দুপুরে আসেনি, তাকে আবার রাত্রে দিয়েছি, তার কাছেও নাকি ভালো লাগেনি। তো এত সুন্দর করে রান্নাটা করলাম এত যত্ন সহকারে, এতগুলো সবজি ফেলে তো আর দেওয়া যায় না। তো আমি একজনকে দিয়ে দিয়েছিলাম, তারা নাকি খুব মজা করে খেয়েছে, তাদের খুব পছন্দ, এত মজা হয়েছিল, তারা নাকি বাচ্চারা এমনি এমনি খেয়ে নিয়েছে। সজনে ডাঁটার আসলে অনেক অনেক গুণ, শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি, তবে আমি ছোটবেলা থেকে কোনো সময় এই সবজিটা খাইনি। আমাদের ওইদিকে মানে চট্টগ্রামের মানুষজন, আমার মনে হয় এই সবজিটা খুব কম মানুষই খায়। আমি ছোটবেলা থেকে কাউকে খেতে দেখিনি বা রান্না করতেও দেখিনি, আমি নিজেও খাইনি এই আর কি, যার কারণে এখন আর সেই টেস্টটা ভালো লাগছে না। যাই হোক, দুপুরে রান্না বান্না করেছি, যা যা রান্না করেছি দেখিয়ে দিয়েছি, তবে আজকে রেসিপি শেয়ার করিনি। এবার বিকালবেলা আসরের নামাজের পর আমি আবারও কিচেনে কাজ শুরু করেছি।
গত ভিডিওতে দেখেছিলেন মুরগিগুলো আমি এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম গুছিয়ে, তো ধুয়ে রেখেছিলাম, আজকে নামিয়ে আরও একবার ধুয়ে নিয়েছি। এখানে বড় সাইজের 4টা মুরগির বুকের মাংস আছে আর 4টা লেগ পিস আছে। আমি এখানে 3 ধরনের আইটেম তৈরি করব, সেটাই শেয়ার করছি। বিভিন্ন সুপার শপে চিকেনের এই আইটেমগুলো রেডিমেড কিনতে পাওয়া যায়, তবে চওড়া দাম গুনতে হয়। যদি বাসায় এক টুকরো মাংস দিয়ে অনেকগুলো তৈরি করে নিতে পারেন তাহলে মন্দ কি। আর জানেন এই ধরনের আইটেমগুলো তৈরি করতে আমার এত ভালো লাগে। যাই হোক, এদিকে বড় সাইজের একটা ব্রেস্ট পিস আমি পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, সাথে গোলমরিচ, আদা রসুন বাটা, একটু লবণ। তো এই রেসিপিটা আমি আগে শেয়ার করেছি 2-3টা আগের ভিডিওতে, যার কারণে আজকে আর শেয়ার করছি না। আর বাকি দুটো আইটেম শেয়ার করব। আর যে চিকেনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ওটা দিয়ে পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নেব, আর ওটা ঝুরি করে চিকেন স্যান্ডউইচের পুরটা রেডি করে রাখবো। তবে আজকে মায়োনিজটা রেডি করব না, ওটা ছাড়াই রেখে দিব। একদিন পরে হচ্ছে মায়োনিজটা তৈরি করে আমি অ্যাড করব। আর এদিকে বাকি চিকেনগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি হাড় বাদ দিয়ে। চিকেন নাগেটস তৈরি করব, সাথে পাউরুটি কেটে নিচ্ছি। সাইডের অংশগুলো ফেলে দিব, ওগুলো ফেলে দেব না আসলে। আমার ফ্রিজে আরও কিছু এরকম সাইডের অংশ আছে, আমি আগে থেকে জমিয়ে রেখেছিলাম। আর পাউরুটির বেঁচে যাওয়া অংশও রেখে দিয়েছি, ওগুলো দিয়ে ব্রেড ক্রাম তৈরি করে নিব। পাউরুটিগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি ব্লেন্ড করার সুবিধার্থে। ব্লেন্ডার জগটা শুকনো থাকা অবস্থায় আগে পাউরুটিগুলো ব্লেন্ড করে তারপর চিকেনগুলো দিয়ে দিচ্ছি, সেই সাথে সবগুলো উপকরণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা, সয়া সস, 1 চা চামচ চিনি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, টমেটো সস একটু বেশি করে দিচ্ছি, আসলে আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়ে দিচ্ছি। 1 চা চামচ চিনি দিয়ে দিব, সয়াবিন তেল দিয়ে এবার ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। আমরা বাইরে থেকে যে অল্প একটু চিকেন কত চওড়া দাম দিয়ে কিনে আনি, আর আমরা বাসায় দেখতে পাবেন একটু পরে কয়েক টুকরো চিকেন দিয়ে কতগুলো নাগেটস তৈরি করা যায়। আমি এই চিকেনগুলো দিয়ে প্রায় 30টা মতো নাগেটস তৈরি করেছি। যদি মিডিয়াম সাইজ বা ছোটো সাইজ করে করতাম 40-50টা মতো তৈরি করতে পারতাম, আমি একটু বড় সাইজ করেই করেছি। আর এদিকে দেখতে পাচ্ছেন চিকেন যেটা সিদ্ধ বসিয়ে দিয়েছে ওটা ঝুরি করে নিয়েছি, আর এ কাজে আমাকে সোহা হেল্প করেছে, সে আমাকে এই কাজটা করে দিয়েছে। তারপর আমি চিকেন স্যান্ডউইচের পুরটা রান্না করে নিয়েছি। কয়েকদিন আগে আমি রেসিপিটা শেয়ার করেছি, যার কারণে আজকে আর দেখালাম না। পরবর্তীতে মায়োনিজটা তৈরি করে শুধু অ্যাড করে দিলে হয়ে যাবে। এদিকে দেখতেই পাচ্ছেন 4টা মুরগির লেগ পিস আমি একটু কেচে নিয়েছি যেন মশলাটা প্রপার ভেতরে ঢোকে। আর এভাবে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিব। যেদিন বাচ্চাদের টিফিন দিব আগের দিন রাত্রে নর্মালি নামিয়ে রাখবো, আর সকালে উঠে একটু ফ্রাই করে সাথে একটা নান বা একটা পরোটা বানিয়ে দিয়ে দিলে হয়ে যাবে। চাইলে এখানে মুরগির বিভিন্ন অংশ অ্যাড করা যাবে, আর একটু বেশি করেও আপনারা চাইলে ফ্রোজেন করতে পারেন। তান্দুরি মশলার প্যাকেট দিয়ে আমি ম্যারিনেটটা করেছি, আর মশলার প্যাকেটে গায়ে লেখা থাকে কি কি বাড়তি উপকরণ দিতে হয়। একটু টক দই, একটু চিনি, একটু লবণ, একটু গোলমরিচ আর লাল মরিচও অ্যাড করেছিলাম। সব কিছু দিয়ে মেখে এবার একটা বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। বাচ্চারা এই ধরনের আইটেমগুলো দিলে খুব বেশি খুশি হয়। আর একটু কষ্ট করেই যদি একদিন এগুলো তৈরি করে রাখা যায় তাহলে নিজের কাছেও একটু শান্তি লাগে, অনেকদিন আরাম করা যায়, বাচ্চারাও খুব খুশি হয়। দেখা যাবে এই আইটেমগুলো দিয়ে আমার অনেক দিন চলে যাবে। আমরা নিজেরাও কিন্তু মাঝে মধ্যে সন্ধ্যার টাইমে খাবো, বাচ্চাদের টিফিনেও দেব। দেখা যাবে 1 মাস মতো চলে যাবে। প্রতিদিন তো আর এই চিকেন আইটেম খাওয়া হবে না। বাচ্চাদেরকে একদিন যদি ফ্রাইড রাইস দিই, একদিন দিই নুডলস, আবার একদিন চিকেন আইটেম, একদিন দেখা যায় কেক আইটেম, এভাবে আসলে দেওয়া হয়। আর সোহার তো সপ্তাহে 3 দিন স্কুল আর 3 দিন অনলাইনে ক্লাস করে, স্কুলের নিয়ম করছে। আর সিয়ামের 5 দিনেই ক্লাস, তাকে একটু বেশি টিফিন দিতে হয়, এই আর কি। চিকেন নাগেটসগুলো ব্লেন্ড করার পর একটা ট্রেতে তেল ছড়িয়ে তারপর আমি নিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এরপর ছুরিতে অল্প একটু তেল লাগিয়ে নাগেটসের শেপ অনুযায়ী সবগুলা কেটে নিয়েছি। এবার একটা একটা তুলে তুলে কুট করব। এখানে একটা পাউডার তৈরি করে নিয়েছি, অর্ধেক পরিমাণ ময়দা আর অর্ধেক পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে। নাগেটসগুলো এক একটা তুলে তুলে এই পাউডারের মধ্যে কুট করে তারপর দুটো ডিম ফেটে নিয়েছিলাম, ডিমের মধ্যে কুট করে তারপর ব্রেড ক্রামের মধ্যে কুট করব। এখানে ব্রেড ক্রামগুলো আমি পাউরুটির সাইডে ব্রাউন অংশ বা বেঁচে যাওয়া পাউরুটিগুলো আমি ব্লেন্ড করে নিয়ে তারপর একটু চুলার মধ্যে টেলে নিয়েছিলাম। বাসায় কেনা অরেঞ্জ কালারের ব্রেড ক্রামটা ছিল, ওটা খুঁজে পাচ্ছিলাম না, পরবর্তীতে যখন খুঁজে পেলাম ওটাই কাজে লাগিয়ে দিয়েছি। একইভাবে সবগুলা নাগেটস আমি কুট করে নিব আর আলাদা আলাদাভাবে ট্রেতে ছড়িয়ে নিয়েছি। চাইলে এভাবে ট্রেতে করে ডিপ ফ্রিজে রেখে তারপর 2-3 ঘন্টা পর আইস হয়ে গেলে একটা বক্সে করে রেখে দেওয়া যাবে। ওভাবেও আমি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছিলাম ফ্রোজেন করার পদ্ধতি, তবে আজকে ভিন্নভাবেই করব। একটা বড় বক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমে এক লেয়ার নিয়ে নিব, এরপর উপরে একটা র্যাপিং পেপার বা প্লাস্টিক যেটাই বলি উপরে দিয়ে দিয়ে যেন একটার সাথে একটা লেগে না যায়। তো এভাবে করে করে পার্ট বাই পার্ট আমি সবগুলা রেখে দিব।
ফ্রোজেন করা নাগেটসগুলো ভেজে নেওয়ার 10-15 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখে তারপর ডুবো তেলের মধ্যে ভেজে নিলে হয়ে যায়। ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না এ পর্যন্ত আপনি আমার ভিডিওটির সাথে আছেন কিনা। যদি থেকে থাকেন তাহলে আপনার ভালো লাগা এবং মূল্যবান মতামত আমাকে চাইলে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করছি, আর সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।